একদিন বাবা যখন কাজে যায় হঠাৎ তার চোখ পড়ে সেই স্কুল পড়ুয়া কিশোরীর দিকে। বাড়িতে এসে সে তার মাকে জানায়। মা সরাসরি বলে দেয় আগে তার 3 বোনের বিয়ে হবে, তারপর তার। দাদির ভয় ছিল বাবা যদি একবার বিয়ে করে ফেলে তাহলে তো বউর কথা উঠবে আর বসবে, মা বোনের তো কোনো খোঁজই নিবে না। কিন্তু বাবার তো এদিকে মাকে হারানোর ভয় জেগেছিল মনে, তাই তো সে খাওয়া দাওয়া দোকান বন্ধ করে দিয়ে সব কাজ বন্ধ করে দিচ্ছে। সে জেদ ধরে বসছে মাকে সে বিয়ে করবে। অবশেষে বাবার জেদের কাছে দাদি হেরে গেল, কিন্তু বাবাকে কসম দিল বিয়ে করলে মা আর বোনদেরকে ভুলে যাওয়া যাবে না, মা বোনদের দায়িত্ব এড়ানো যাবে না, মায়ের কথা মতো চলবে, না হলে মায়ের মরা মুখ দেখবে। তখন সে তার মায়ের মাথা ছুঁয়ে কসম করে। তারপর সেই কিশোরী মেয়েটাকে বিয়ে করে এনে সমস্ত সংসারের কাজকর্ম তার কাঁধে তুলে দেয়। বিয়ের পরের দিনই মাকে পাঠিয়ে দেওয়া হয় রান্নাঘরে। ফুপুরা মায়ের থেকে বড় হলেও মাকে কোনো কাজেই সাহায্য করতো না। মাকে দিয়ে সব কাপড় চোপড় ধোয়াতো, এমনকি ফুপুদের শ্বশুর বাড়ি থেকে আসার সময় ব্যাগ ভর্তি ময়লা কাপড় চোপড় নিয়ে আসতো, মা ধুয়ে দিত। একে তো এতগুলা মানুষের রান্না বান্না, তারপরে সবার কাপড় চোপড় ধোয়া, এতগুলা মানুষের খাওয়া শেষে এটো বাসনপত্র ধোয়া, সব দায়িত্ব ছিল আমার মায়ের উপরে। 14টা বছর আমার মা এগুলো সহ্য করছে। প্রথম আমার মা বাবাকে সব বলতো, কিন্তু মার বোনের বিরুদ্ধে কোনো অভিযোগই আমার বাবা শুনতো না, উল্টা আমার মাকেই মারতো। যাই হোক, মা বাপের বাড়িতে চলে আসার পর থেকে মামি রান্না করে যাওয়া বন্ধ করে দিছে। বাধ্য হয়ে আমার নানি রান্নার দায়িত্বটা নিছে। মামি সিদ্ধান্ত নিছে যতদিন আমার মা এই বাড়িতে থাকবে ততদিন সে কোনো রান্না বান্না করবে না। সকালের নাস্তা টেবিলে মামা বলে উঠলেন, বাবা আমি সিদ্ধান্ত নিছি সামনের মাসে ভাড়া বাসায় উঠবো। যেই বাড়িতে আমার সন্তানের অধিকার কেড়ে নেওয়া হয় সেই বাড়িতে আমি থাকবো না। তোমার মেয়ে আসতে না আসতে আমার মেয়ে ঘর ছাড়া হয়েছে, আমি ইতিহাসের পুনরাবৃত্তি করতে দিব না বাবা। তোমার হাত খরচের কথা চিন্তা করো না, প্রতি মাসে সেটা আমি পাঠিয়ে দিব, কিন্তু তোমার মেয়ে আর নাতি নাতনিদের দায়িত্ব আমি নিতে পারবো না। পাশ থেকে আমার মা বলে উঠলেন, আমার ছেলে মেয়ে আর আমার দায়িত্ব তোকে নিতে হবে না ভাইয়া, আমি আমাদের দায়িত্ব নিতে পারবো। আর তোমার ছেলে মেয়েদের হকও আমি মারবো না। আর বাকি রইল তোমার মেয়ের রুম। ঠিক আছে, তোমার মেয়ের রুমটা আমি তোমার মেয়েকেই দিয়ে দিলাম। বাসার পেছনে আমি 2টা টিন শেডের রুম করে সেখানে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে থাকবো। আমরা সেখানে আলাদাই রান্না করে খাবো, শুধু 2টা দিন সহ্য করো। মামা তখন তাচ্ছিলের হাসি দিয়ে বললেন, ঘর বানাবি, টাকা পাবি কই? তোর মহৎ বাপ তো সেই কবেই নিজের জমি জমা বিক্রি করে দিয়ে তার ছেলে মেয়েদের মানুষ করছে। এমনকি তার পেনশনের টাকাটাও তার বোনের জামাইকে ব্যবসার কাজে লাগাইতে দিছে। পেনশনের টাকার একটা টাকাও তার হাতে নেই। ওষুধের টাকার জন্য আমার কাছে হাত পাততে হয়। তার ভাগ্না ভাগ্নিরা তো ফিরেও তাকায় না। আর তোকে ঘাট থেকে নামানোর জন্য যেই নরকে বিয়ে দিছে সেইখান থেকে তো 2টা পয়সাও নিয়ে আসতে পারস নাই। মা তখন বললাম তো আমার ঝামেলা আমিই দেখবো, তোমাদের সহ্য করতে হবে না, জাস্ট 2টা দিন সহ্য করো। আমি চাইলে অন্য জায়গায় বাসা ভাড়া নিতে পারতাম, কিন্তু আমার সন্তানদের নিরাপত্তার জন্য আমি অন্য কোথাও যাইতেছি না, আমি এখানেই থাকবো। তোদের উপর বোঝা হয়ে থাকবো না রে ভাই। মামা নাস্তা রেখে তার ঘরে চলে গেল। মামা তার বোনকে অনেক ভালোবাসে, কিন্তু তার ভয়ঙ্কর অতীতের কথা চিন্তা করে সে তার বউ বাচ্চা ছাড়া আর কারো কথাই চিন্তা করতে চায় না। 7 দিন পার হয়ে যাওয়ার পরে মা যখন আর বাড়িতে ফিরে না, তখন বাধ্য হয়ে বাবা আমার নানার বাড়িতে আসে। মাকে যে সে ফোন দিবে সে তার উপায় নেই, কারণ আমার মায়ের ফোনও ছিল না। শ্বশুর শালাকে ফোন দিলেও তার ফোন পেয়ে তারা লাইনটা কেটে দিছে। এই 7 দিনেই নাকি দাদির বাড়ি যা তা অবস্থা। বয়সের ভারে দাদি আর কাজ করতে পারে না, ফলে একটু বাসন কুসন ময়লা কাপড় চোপড় ঘর বাড়ি সবকিছু নোংরা হয়ে পড়ে আছে। এমনকি সেই 7 দিন আগের অনুষ্ঠানের থালা বাসনও নাকি এখন ওই রকম পড়ে আছে, বাড়ি ভর্তি গন্ধ। বাধ্য হয়ে ফুপুরা কাজের লোক নিছে। দাদিকেও নাকি বলছিল কাজের লোক নিতে, কিন্তু দাদি বলছে মা ফিরলে মাকে দিয়ে নাকি এই সব কাজগুলা করাবে। বাধ্য হয়ে বাবাকে গিয়ে বলছে, বাবারে এইভাবে চললে কি আর সংসার হয়? তুই জেদ করছিলি বলেই তো তোর এই ছোট লোক ঘরে বিয়ে করাইছিলাম, না হলে কত ভদ্র ঘরের ভালো মেয়ে ছিল আমার হাতে, দেখ কত খারাপ মেয়ে মানুষ। সংসার রাইখা এখনো বাপের বাড়ি পড়ে আছে। তোর কিন্তু একটা সিদ্ধান্ত নিতেই হবে। তুই আজকেই নীলুফার বাপের বাড়ি যাবি, ও যদি তোর সাথে আজকে না ফিরে তাহলে ওরা তালাক দিয়ে দিবি। বাবা যে তার মায়ের এই আদেশের অপেক্ষায় ছিল, মা নিষেধ করছিল বলে যাওয়ার সাহস হয়নি। মা যদি কষ্ট পায়। মা আমাদের নিয়ে নতুন ঘরে উঠছে 2 দিন হলো। পাকা বাড়িটার সাথে টিন সেটের 2টা রুম তুলছে। পাশে ছোট্ট একটা চুলাঘর, আপাতত 2-3টা হাঁড়ি পাতিল কিনছে। আর 1800 টাকা দিয়ে 2টা চৌকি আর 800 টাকা দিয়ে একটা পড়ার টেবিল। মা আমাদেরকে এখানে একটা সরকারি স্কুলে ভর্তি করে দিছে, নতুন টিউশনিও দিছে। আর নিজে সেই হোস্টেলের রাঁধুনির কাজ করতেছে। এদিকে আমিও বসে নেই। স্কুল শেষে পাশের একটা মুদির দোকানে কর্মী হিসেবে ঢুকি। প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বেতন 2000। এই 2000 টাকা দিয়ে আমার টিউশন ফ্রি আর বই খাতার খরচ চলে যাবে। ওদিকে মা তার কানের ছোট দুলগুলা 7000 টাকায় বিক্রি করে দিছে। যদিও দাদি বিয়ের রাতে সব গহনাগুলা খুলে নিয়েছিল, এই দুলগুলা মা লুকিয়ে রাখছিল দাদির ভয়ে। যাই হোক, সবশেষে আমরা ভালোই আছি। আজকে হোস্টেলে রান্না শেষে মা খাবার নিয়ে বাড়িতে ফিরছিল, কিন্তু বারান্দার কাছে নানি তাকে থামিয়ে দেয়। নানি দৃঢ় কণ্ঠে বলে, জামাই আসছে।
বৈঠকখানায় বসে তোর বাবার সাথে কথা বলতেছে। বাবার কথা শুনেই যেন মায়ের রাগ সপ্তম আকাশে উঠে গেছে। মা চলে গেল বৈঠক ঘরে। এখানে কি করতে আসছেন? বাবা মায়ের কণ্ঠ শুনে চমকে উঠল। এ কোন নীলুফাকে দেখতেছি? মাত্র 7 দিনে এত পরিবর্তন। 7 দিনে চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, স্বাস্থ্য কিছুটা ভালো হয়েছে। কেন এসেছেন? বের হন আমাদের বাড়ি থেকে। মায়ের এমন রূপ দেখে বাবা তো ভেবাচেকা খেয়ে গেল। বাবা ভেবেছিল বাবাকে দেখে মা হয়তো ভেবে করে কান্না শুরু করে দিবে, তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু আসার পর থেকে সে যেন অবাক হয়ে যাচ্ছে। বাবা এখানে এসে নানার কাছ থেকে শুনতে পাইছে পাশের একটা মেয়েদের হোস্টেলে মা রান্নার কাজ করে। মানে আসার পর থেকে নানার কাছ থেকে টুকিটাকি সব জানছে, যে পাশে একটা ঘরও তুলছে, সেখানে এসে থাকে। নিজের সন্তানদের নিয়ে আলাদা রান্না করে খায়, কারো উপর নির্ভরশীল না। এসব শুনে যেন বাবার মাথায় আকাশ ভেঙে পড়ছে। যেই আমার সহজ সরল নীলুফা এখন যেন নিজের দায়িত্বই নিতে শিখে গেছে, সবার দায়িত্ব নিতে শিখে গেছে। মা আবারও বলল, কি হলো, এখনো বসে আছেন যে? যান এখান থেকে। বাবা তখন রাগান্বিত হয়ে বলল, নীলুফা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আর ভুলে যেও না আমি কিন্তু তোমার স্বামী। মা এবার তাচ্ছিলের হাসি দিয়ে বললেন, কিসের স্বামী? আপনার স্বামী হিসেবে কোন দায়িত্বটা পালন করছেন? বাবা এবার একটু শান্ত গলায় বলল, দেখো নীলুফা, যা হবার হয়ে গেছে। সব সংসারে একটু একটু হয়, কিন্তু তাই বলে কেউ সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসে না। আর তাছাড়া মা পাঠাইছে তোমাকে নিয়ে যেতে। মা তখন বললেন, ও তাই তো বলি, যেই লোকটা মায়ের কথা ছাড়া এক পাও চলে না, সেই কিভাবে আসলো? মায়ের কথা ছাড়া তো একটা পাও নড়ার মুরুদ নাই আপনার। মুখ সামলিয়ে কথা বলো নীলুফা। একদম চুপ, একদম দেমাক দেখাতে আসবেন না আমাকে। কেন ফ্রি ফ্রি চাকরানিটা এখন আর পাচ্ছেন না? আপনার মা আর বোনেরা মিলে আমাকে নিয়ে যেতে বলছে, ওটা তোমার দায়িত্ব নীলুফা। কোনটা আমার দায়িত্ব? সেই 14 বছর বয়স থেকে আপনার দামরা দামরা বোনদের কাপড় চোপড় ধোয়া, তাদের মাসিকের কাপড় চোপড় ধোয়া, এগুলো আমার দায়িত্ব। আপনার ভাগনা ভাগ্নিদের ঘুমতের কাপড় চোপড়ও ধুইছে, এগুলো আমার দায়িত্ব। আপনার বোনেরা কি কখন আমার ছেলে মেয়ের কাপড় চোপড় ধুইছে? এই যে আপনার বোন জামাইরা আসে, তাদের জাঙ্গিয়াটাও আমাকে দিয়ে ধোয়ায়, এগুলো কি আমার দায়িত্ব? শ্বশুর শাশুড়ির সামনে লাগামহীন এইগুলা কথা শুনে একদম মাথা নিচু করে রইলেন বাবা। মিনমিন করে বললেন, এইসব কথা বাসায় গিয়েও বলতে পারতে নীলুফা। এই কিসের বাসা আমার? কোথাকার বাসা? হ্যাঁ, এই যে বারান্দার পাশে 2টা রুম দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আমার বাসা। এইটাই আমার সংসার, এইখানে আমার শান্তি, এইখানে আমার সুখ। দেখো নীলুফা, জিদ করো না, বাড়িতে চলো। দেখো তোমার জন্য সাজ্জাদ অন্য মানুষের দোকানে কর্মচারীর কাজ করতেছে। তো আপনার বাসায় কোন দিক থেকে ভালো ছিল আমার ছেলে মেয়ে? আপনার বাসায় তো একটা টিউশনই করতে দেন না আমার ছেলে মেয়েকে। এই যে আমার পরনের কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা কোথায় পাইছি জানেন? আমি পাশের বাসার ভাবির কাপড় সেলাই করে দিয়ে তারই 50 টাকা দিয়ে তার কাছ থেকে এই শাড়িটা আমি কিনে নিই। ভাবির বাচ্চাদের পুরনো কাপড় কম দামে কিনে আমার বাচ্চাদের পরাচ্ছি। আর এখন আমার মেয়েটাকে প্রাইভেট পড়াইতে দিছি, ছেলেটাও 2টা প্রাইভেট পড়ে। আর এখন তাদের প্লেটে মাছ ডিম সবই পড়ে। আপনার কি অবাক লাগতেছে? যেই সুখ আপনি 16 বছরে দিতে পারেন নাই, সেই সুখ আমি এখন তাদের দিতেছি, তাও আপনার ওই নরক থেকে বের হয়ে। তাই দয়া করে আমাদেরকে মুক্তি দেন। আপনার মতো কাপুরুষ স্বামী আর বাবার কাছ থেকে দূরে এসে আমরা অনেক ভালো আছি। আর শোনেন, দয়া করে আমার বিয়ের গহনাগুলা পাঠিয়ে দিবেন, যেই গহনাগুলো আপনার মা বিয়ের রাতে আমার কাছ থেকে জোর করে খুলে নিয়েছিল। আর বাকি রইল তালাকের কথা। আপনি চাইলে আমি এখনই দিয়ে দিব। আপনার মতো কাপুরুষ স্বামীর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। ইচ্ছা আছে এবার একটা মেরুদণ্ড সহ পুরুষকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, যে স্ত্রীকে সম্মান করতে জানে, ভালো বাবা হতে পারবে। কথা বলে আমার মা সেখান থেকে চলে গেল। এদিকে করিম শেখ বা খাড়া হয়ে গেল। কি বললো নীলুফার? সে নতুন করে আবার বিয়ে করবে? এই 16 বছরে কি একটুও মায়া জন্মায়নি তার নিজের সংসারের প্রতি? অবশ্য মায়া জন্মাবে কিভাবে? ওই সংসারে মায়া জন্মানোর মতো সে কি কোনো ভালো ব্যবহার পাইছে? মা বোনকে খুশি করতে গিয়ে তার স্বামী তাকে যখন তখন অত্যাচার করছে, মা গায়ে হাত তুলছে, মারছে। বাবা মাথা নিচু করে ওইখান থেকে চলে আসতে নানা বলে উঠলে, শোনো বাবা, একটা সময় আমিও তোমার মতো অবস্থায় ছিলাম। মা বোনের কথা চিন্তা করে স্ত্রী সন্তানদের প্রতি অন্যায় করছি। নিজের শেষ সম্বলটাও বোনের ছেলে মেয়েদের পিছনে ভাঙছি। নিজের সন্তানদের ভবিষ্যৎটা নষ্ট করছি। এখন দেখো তারা কেউ আমার পাশে নেই। ছেলেটা নিজে নিজে বিয়ে করছে, আর মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য করছিল আমার মা আর বোন। অথচ ঠিকই আমার বোনের মেয়েটা মাস্টার্স পাশ করে একটা চাকরি করতেছে, একটা ব্যাংকার ছেলেকে বিয়েও করছে, দেশ বিদেশ ঘুরতেছে। বাবা, তুমি যদি চালাক হও তাহলে আমার কথাটা বুঝবে, আর নয়তো শেষ বয়সে এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার মতো কাউকে পাশে পাবে না। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।